স্টুডেন্টস ওয়েলকাম। আজ আমরা ভারতের শাসন ব্যবস্থা এবং রাজনীতির আলোচনায় ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি নিয়ে আলোচনা করব। আমরা একথা জানি, ভারতবর্ষ একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো রাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র যেমন যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে গ্রহণ করেছে, তেমনি ভারত স্বাধীন হওয়ার পরে ভারতের শাসন ব্যবস্থা ও রাজনীতিতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে গ্রহণ করা হয়েছে। এখন এই যে ভারতবর্ষে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে গ্রহণ করা হয়েছে, এটা নিয়ে বিতর্ক আছে। কোনো কোনো সংবিধান বিশেষজ্ঞ তারা বলেছেন ভারতবর্ষে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে প্রকৃত অর্থে গ্রহণ করা হয়নি। অন্যদিকে কিছু বিশেষজ্ঞ তারা বলেছেন ভারত যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে গ্রহণ করেছে। যাই হোক, ভারতবর্ষের শাসন ব্যবস্থাকে এবং রাজনীতিকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মাধ্যমে পরিচালনা করা হয়, একথা সত্য। তোমরা জানো, বর্তমানে ভারতে 28টি রাজ্য রয়েছে। কিছুদিন আগে ভারতে 29টি রাজ্য ছিল। তোমরা জানো, কাশ্মীর রাজ্যকে 370 ধারা তুলে দিয়ে সেখানে রাজ্যের যে অধিকার সেটা লঙ্ঘন করা হয়েছে এবং কাশ্মীর এখন কেন্দ্রশাসিত অঞ্চল। উত্তরাখণ্ড কেন্দ্রশাসিত অঞ্চল। কেন্দ্রশাসিত অঞ্চল ছিল 7টি, তাহলে 2টো কেন্দ্রশাসিত অঞ্চল সৃষ্টি হলো। এটা 2019 সালে হয়েছে। তাই ভারতবর্ষে যুক্তরাষ্ট্রীয়তে আমরা লক্ষ্য করছি 9টা কেন্দ্রশাসিত অঞ্চল আর 28টা রাজ্য বা অঙ্গরাজ্য। ভারতবর্ষ যুক্তরাষ্ট্র কিনা বা ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি কী ধরনের, সেটা আলোচনার ক্ষেত্রে আমরা জেনে নেব যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণের পদ্ধতি আছে 2টি। একত্রীকরণ পদ্ধতি, 2 বিভক্তিকরণ পদ্ধতি। একত্রীকরণ পদ্ধতি কি? একত্রীকরণ পদ্ধতি, অনেকগুলো ভূখণ্ড আছে, অনেকগুলো অংশ রয়েছে ভূখণ্ডের। সেই ভূখণ্ডের অংশগুলোকে এক জায়গায় করে একটা কাঠামোর মধ্যে নিয়ে এসে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা চালু করা যায়। এক্ষেত্রে আমরা উদাহরণ দেব মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র পরাধীন দেশ ছিল। সে দেশে ব্রিটেনের উপনিবেশ ছিল। ব্রিটিশ উপনিবেশিক শক্তির বিরুদ্ধে তারা 13টি উপনিবেশ ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। যার ফলে ওখানে 13টি উপনিবেশকে একত্রীকরণ করে সমষ্টিগতভাবে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে গ্রহণ করা হয়েছে। তোমরা জানো, সেই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রকে ইউএসএ বলা হয়, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। অনেকগুলো ভূখণ্ড ছিল, অনেকগুলো অংশে বিভক্ত ছিল, 13টি অংশে বিভক্ত ছিল।
সেগুলোকে একত্রীকরণ করা হয়েছে। আমরা দেখছি ভারতবর্ষকে এই পদ্ধতিতে ভারতবর্ষে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে গ্রহণ করা হয়নি, তাহলে একত্রীকরণ পদ্ধতিকে ভারতে গ্রহণ করা হয়নি। এবার আমরা আসছি বিভক্তিকরণ পদ্ধতি। বিভক্তিকরণ পদ্ধতি হচ্ছে একটা গোটা দেশকে বিভিন্ন অংশে ভাগ করে তাদের হাতে অংশগুলোর হাতে ক্ষমতা দেওয়া। এই পদ্ধতিতে আঞ্চলিক অংশগুলি বা বিভিন্ন ভূখণ্ড স্বতন্ত্র ভোগ করবে, অধিক ক্ষমতা ভোগ করবে। এই বিভক্তিকরণ পদ্ধতিকেও পুরোপুরিভাবে গ্রহণ করা হয়নি। বিভক্তিকরণ পদ্ধতিকে যদি গ্রহণ করা হতো তাহলে ভারতবর্ষের রাজ্যগুলি অনেক বেশি ক্ষমতা ভোগ করতে পারত, কিন্তু সেটা হয়নি। তাহলে আলোচনা থেকে আমরা এটা সিদ্ধান্ত নেব যে ভারতবর্ষে একত্রীকরণ পদ্ধতিকে গ্রহণ করা হয়নি পুরোপুরিভাবে, আবার পুরোপুরিভাবে বিভক্তিকরণ পদ্ধতিকে গ্রহণ করা হয়নি। এই দুটো পদ্ধতিকে আমরা সংক্ষেপে বলতে পারি যে একত্রীকরণ হচ্ছে কেন্দ্রাভিমুখী পদ্ধতি, আর বিভক্তিকরণ হচ্ছে কেন্দ্রাতিক পদ্ধতি। কেন্দ্র দুর্বল হবে, কেন্দ্র দুর্বল নয়, অপেক্ষাকৃত রাজ্যগুলিকে বেশি ক্ষমতা দেওয়া হবে। এই পদ্ধতিকে বিভক্তিকরণ পদ্ধতি বলা হয়। এই দুটো পদ্ধতি কোনোটাকেই গ্রহণ করা হয়নি। দুটো পদ্ধতির মাঝামাঝি একটা অবস্থান ভারত যুক্তরাষ্ট্র গ্রহণ করা হয়েছে। সেটা কি, ভারতবর্ষে যুক্তরাষ্ট্র গঠনের ক্ষেত্রে সংবিধান অনুযায়ী 3টি তালিকা তৈরি করা হয়েছে: কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা। কেন্দ্রীয় তালিকাতে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অন্তর্ভুক্ত করা হয়েছে, যেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার আইন তৈরি করতে পারবে। রাজ্য তালিকায় কিছু বিষয় রয়েছে, সেই সব বিষয়ে তোমার রাজ্য সরকার আইন তৈরি করতে পারবে। আর কতগুলো বিষয় রয়েছে ভারতবর্ষের, যেমন শিক্ষা, বন ও বন সংরক্ষণ, এই সব বিষয়গুলো কেন্দ্র আইন তৈরি করবে এবং রাজ্য আইন তৈরি করবে। তাই এগুলিকে বলা হয় যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত। তাহলে 3টি তালিকার মাধ্যমে, কেন্দ্রীয় তালিকা, ইউনিয়ন লিস্ট, রাজ্য তালিকা, স্টেট লিস্ট, 3 নম্বর হচ্ছে কনকারেন্ট লিস্ট অর্থাৎ যুগ্ম তালিকা, 3টি তালিকার মাধ্যমে ক্ষমতা ভাগ করা হয়েছে। তাহলে ভারতের একটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে নিজস্বতা রয়েছে। আবার আমরা দেখব যে কেউ কেউ বলেছেন যে যুক্তরাষ্ট্র ব্যবস্থা হতে গেলে সংবিধানের পাতাতে, পৃষ্ঠাতে ফেডারেশন শব্দটা উল্লেখ থাকা দরকার, যুক্তরাষ্ট্র শব্দটি উল্লেখ থাকা দরকার। কিন্তু আমরা দেখব ভারতবর্ষের সংবিধানের কোনো জায়গায় ফেডারেশন শব্দটি উল্লেখ নেই। তাহলে ফেডারেশন শব্দটি উল্লেখ নেই, তাহলে সেই যুক্তির ভিত্তিতে ভারতকে আমরা যুক্তরাষ্ট্র বলতে পারবো না। আবার আমরা দেখি যে ভারতের সংবিধানের 1 নম্বর ধারায় উল্লেখ আছে ভারত হলো ইউনিয়ন অফ স্টেটস, রাজ্যগুলির সংঘ। ইউনিয়ন মানে সংঘ, রাজ্যগুলি, স্টেটস আমি বলেছি, স্টেটস মানে রাজ্যগুলির সংঘ হলো ভারত। তাহলে সংবিধানের 1 নম্বর ধারাতে ইউনিয়ন অফ স্টেটস, রাজ্যগুলির সংঘ, এই কথাটা বলা রয়েছে। সেই ভিত্তিতে ভারতবর্ষকে যুক্তরাষ্ট্র বলা হচ্ছে। এখন এই বক্তব্যের পক্ষে যারা, তারা বলেছেন যে কানাডার সংবিধানে সেখানে ইউনিয়ন কথাটা উল্লেখ আছে। কানাডার সংবিধানে ইউনিয়ন শব্দটি যেহেতু উল্লেখ আছে, সেহেতু কানাডা যুক্তরাষ্ট্র।
তাহলে কানাডা সংবিধানে ইউনিয়ন শব্দটি উল্লেখ থাকার ফলে যদি সে দেশ যুক্তরাষ্ট্র হতে পারে, তাহলে ভারতবর্ষ কেন হবে না? এখানে এই প্রশ্নের উত্তরে আমরা বলবো, যেহেতু এই যে ইউনিয়ন শব্দটা আছে, তাই ভারত যুক্তরাষ্ট্র। ফেডারেশন শব্দটা ভারতের সংবিধানে উল্লেখ নেই, একথা ঠিকই। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে ফেডারেশন শব্দটা উল্লেখ আছে, মার্কিন যুক্তরাষ্ট্র। যাই হোক, তাহলে ভারতবর্ষ একটা যুক্তরাষ্ট্র। এখন কোন পদ্ধতিকে গ্রহণ করে যুক্তরাষ্ট্র গ্রহণ করা হবে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে মেনে নেওয়া হবে, সেটা কিন্তু নির্ভর করে সেই দেশের অর্থনৈতিক অবস্থা, সেই দেশের সমকালীন সামাজিক অবস্থা, সেই দেশের সমকালীন রাজনৈতিক অবস্থা। এইগুলো হচ্ছে প্রেক্ষাপট, এগুলো হচ্ছে পটভূমি। এইগুলো বিশ্লেষণ করে সেই দেশের শাসন ব্যবস্থা এককেন্দ্রিক হবে না যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা হবে, সেটা গ্রহণ করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র আমরা আগেই বলেছি, যখন উপনিবেশের অধীন ছিল, 13টা উপনিবেশ, তারা এককভাবে লড়াই করে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিকে পরাজিত করতে পারেনি, বারবার ব্যর্থ হয়েছে। তখন তারা জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে 13টা উপনিবেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিকে পরাজিত করেছে। এবং পরবর্তীকালে তারা সংবিধান রচনার ক্ষেত্রে ভেবেছেন, সংবিধান রচয়িতারা তারা চিন্তা করেছেন যে এই 13টা উপনিবেশকে যদি ঐক্যবদ্ধ রাখতে হয়, তাহলে ইউএসএ তৈরি করতে হবে, ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্রকে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা শাসন ব্যবস্থাকে গ্রহণ করতে হবে। তাই সেখানে ফেডারেশন শব্দটা উল্লেখ আছে। কিন্তু আমাদের এরকম পরিস্থিতি ছিল না, যার ফলে ফেডারেশন শব্দটাকে উল্লেখ করা হয় না। যাই হোক, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কতটা ভারতবর্ষে গ্রহণ করা হয়েছে, এর বৈশিষ্ট্যগুলিকে কতটা ভারত গ্রহণ করেছে, সেটা আলোচনার মধ্য দিয়ে আমরা বুঝতে পারব ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি, নেচার অফ ইন্ডিয়ান ফেডারেশন, সেটা আমরা আলোচনা করব। এবার আমরা প্রথমে জেনে নেব যে ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্য কী কী আছে। আমরা এককেন্দ্রিক শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য জানি, আমরা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য জানি। তাহলে সেই বৈশিষ্ট্যগুলো কী কী সেটা আমাদের উল্লেখ করতে হবে। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো উল্লেখ করে জেনে নিয়ে সেগুলো ভারতবর্ষে আছে কি না তা আমরা বিচার করে দেখব। তাহলেই বুঝতে পারবো ভারত কতটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে গ্রহণ করেছে। তাহলে আমরা প্রথমেই উল্লেখ করছি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার যেসব বৈশিষ্ট্য, ভারতে কোন কোন বৈশিষ্ট্য আছে। 1 নাম্বার, 2 ধরনের সরকার। যুক্তরাষ্ট্রীয় কাঠামো হতে গেলে 2 ধরনের সরকার থাকতে হবে। একদিকে একটি কেন্দ্রীয় সরকার থাকবে, আর অন্যদিকে বিভিন্ন আঞ্চলিক সরকার বা রাজ্য সরকার থাকবে, একাধিক রাজ্য সরকার থাকবে। এই 2 ধরনের সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে থাকবেই। আমরা লক্ষ্য করব যে ভারতবর্ষে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে ভারতবর্ষে 2 ধরনের সরকার আছে। একদিকে কেন্দ্রীয় সরকার আছে, দিল্লির সরকার আছে, আবার অন্যদিকে বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক ভিত্তিতে বিভিন্ন রাজ্য সরকার রয়েছে। যেমন পশ্চিমবঙ্গ একটা রাজ্য, বিহার একটা রাজ্য, ঝাড়খণ্ড একটা রাজ্য, উত্তরপ্রদেশ একটা রাজ্য, ইত্যাদি ইত্যাদি। তাহলে অনেক 28টা রাজ্য বর্তমানে ভারতে রয়েছে। তাহলে এই 28টা রাজ্যে প্রত্যেকটা রাজ্যের রাজ্য সরকার আছে। আর কেন্দ্রীয় শাসিত অঞ্চলে দিল্লিতেও আবার সরকার রয়েছে, পন্ডিচেরিতে সরকার রয়েছে। এই দুটো ব্যতিক্রম। দিল্লির আইনসভা রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলে, এবং দিল্লি জাতীয় রাজধানী অঞ্চল ঘোষিত হয়েছে। 1991 সালে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল হিসাবে চিহ্নিত করা হয়েছে। তাহলে ভারতবর্ষে 2 ধরনের সরকার আছে। তাহলে এদিক থেকে ভারত যুক্তরাষ্ট্র। 2, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য
লিখিত সংবিধান। সংবিধান বইটা লিখিত হবে। লিখিত কেন হবে? আমি আগেই বলেছি, দুই ধরনের সরকার। এই দুই ধরনের সরকার, বিশেষ করে কেন্দ্র সরকার খেয়াল খুশি মতো চলতে পারে, তার ক্ষমতা বেশি। আর রাজ্য সরকারকে বঞ্চিত করতে পারে। আবার রাজ্য সরকারও খেয়াল খুশি মতো চলতে পারে, তাতে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে। তাই সংবিধান লিখিত হওয়া দরকার। আমরা ভারতবর্ষের ক্ষেত্রে কি দেখব? আমরা দেখব ভারতবর্ষের সংবিধান তৈরি করার জন্যে স্বাধীনতার আগে 1946 সালে গণপরিষদ তৈরি হয়েছে। সেই গণপরিষদ সংবিধান রচনার কাজ শুরু করেছে। স্বাধীনতার পরবর্তীকালেও গণপরিষদ কাজ করেছে। গণপরিষদ সংবিধান রচনার জন্য একটি সংবিধানের খসড়া কমিটি তৈরি করেছে, যে খসড়া কমিটির সভাপতি ডক্টর বি.আর. আম্বেদকর। তাহলে এই খসড়া কমিটি এবং গণপরিষদ, ব্যাপকতর অর্থে গণপরিষদ ভারতের সংবিধান রচনা করেছে। এখানে লিখিতভাবে ভারতবর্ষের সংবিধানে লিপিবদ্ধ রয়েছে। ভারতের সংবিধানের প্রস্তাবনাতে কি আছে? ভারতের নাগরিকদের মৌলিক অধিকার কী কী রয়েছে? ভারতের সংবিধানের নির্দেশমূলক কথার উল্লেখ আছে। ভারতবর্ষের সংবিধানে কেন্দ্র এবং রাজ্য কী ধরনের ক্ষমতা ভোগ করবে লেখা আছে। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা লেখা আছে, প্রধানমন্ত্রীর ক্ষমতা লেখা আছে, ইত্যাদি ইত্যাদি লেখা আছে ভারতবর্ষের সংবিধানে। তাহলে ভারতের সংবিধান লিখিত। এদিক থেকে এই যুক্তির ভিত্তিতে ভারতকে যুক্তরাষ্ট্র বলা যাবে। 3 নম্বর, সংবিধানের প্রাধান্য। সংবিধান লিখিত হলেই তার প্রাধান্যকে স্বীকার করা হয়। ভারতের সংবিধানের প্রাধান্যকে গুরুত্ব দেওয়া হয়। ভারতের কেন্দ্রীয় সরকার সংবিধান মেনে কাজ করবে। ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় আইনসভা, পার্লামেন্ট, সংসদ সংবিধান সংশোধন করতে পারে। তার কারণ সংবিধান সবসময়ই সংবিধানের পরিবর্তন দরকার আছে। তার কারণ যে সময়ে সংবিধান তৈরি হয়েছে সেই সময়ে রাজনৈতিক সামাজিক পটভূমি যা ছিল আজকের দিনে তা নেই, অনেক পরিবর্তন হয়েছে। তাই যুগের সঙ্গে তাল মিলিয়ে সংবিধানকে সংশোধন করতে হবে। এটা বাঞ্ছনীয়, এটা গণতন্ত্র সম্মত। তা ভারতবর্ষের সংবিধানে পরিবর্তন করা যায় ঠিকই, কিন্তু সংবিধানের মৌলিক কাঠামোকে দিল্লির কোনো সরকার পরিবর্তন করতে পারবে না। তাই সংবিধানকে মান্যতা একদিকে কেন্দ্রীয় সরকার দেবে, অন্যদিকে রাজ্য সরকারগুলো দেবে। তাই আর সংবিধান যেহেতু লিখিত, তাহলে সংবিধানের প্রাধান্যকেও স্বীকার করা হয়। যে সংবিধান অলিখিত সেই সংবিধানকে প্রাধান্য দেওয়া হয় না, সে দেশের আইনসভার প্রাধান্যকে স্বীকার করা হয়। যেমন গ্রেট ব্রিটেন, ওখানকার আইনসভার পার্লামেন্টের প্রাধান্য বেশি, কিন্তু ওখানকার সংবিধানের প্রাধান্য নেই, কারণ ওটা এককেন্দ্রিক সরকার, এককেন্দ্রিক শাসন ব্যবস্থা। তাই ভারতবর্ষ যুক্তরাষ্ট্র, কারণ সংবিধানের প্রাধান্যকে স্বীকার করা হয়েছে। 4 নম্বর বৈশিষ্ট্য, ক্ষমতা বন্টন। 2 ধরনের সরকারের মধ্যে ক্ষমতা ভাগ করা হয় যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে। আমরা ভারত যুক্তরাষ্ট্র দেখতে পাই। ভারতের সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সরকার ক্ষমতা ভোগ করে, সংবিধান অনুযায়ী রাজ্য সরকারগুলি ক্ষমতা ভোগ করে। সংবিধানের বাইরে কেন্দ্রীয় সরকার ক্ষমতা ভোগ করতে পারবে না। সংবিধানের বাইরে থেকে বা সংবিধানকে অমান্য করে রাজ্যগুলিও ক্ষমতা ভোগ করতে পারবে না, শাসন ব্যবস্থা পরিচালনা করতে পারবে না। তাহলে সংবিধান অনুযায়ী ক্ষমতা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে বন্টনের ব্যবস্থা আছে। তাহলে এই বৈশিষ্ট্যটা, অর্থাৎ ক্ষমতা বন্টন যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বৈশিষ্ট্য, এটাকে ভারতীয় যুক্তরাষ্ট্রে স্বীকার করা হয়েছে। 5 নম্বর বৈশিষ্ট্য, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা হতে গেলে একটা যুক্তরাষ্ট্রীয় আদালত থাকতে হবে।
যুক্তরাষ্ট্রীয় আদালত কি? এটা দেশের সর্বোচ্চ আদালত। এই আদালতের হাতে সংবিধানের ব্যাখ্যা করার ক্ষমতা থাকবে। এই আদালতের হাতে আইনসভা যদি সংবিধান বিরোধী কাজ করে, সংবিধান বিরোধী আইন তৈরি করে, তাহলে সেই আইনকে বাতিল করতে পারবে, নিয়ন্ত্রণ করতে পারবে। তাহলে যুক্তরাষ্ট্রীয় আদালত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাতে থাকতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে যেমন রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রীয় আদালত সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালত সে দেশে। আমাদের ভারতবর্ষেও আমরা দেখব ভারতের যুক্তরাষ্ট্রীয় আদালত রয়েছে। এই আদালতের নাম সুপ্রিম কোর্ট। প্রধান ধর্মাধিকরণ, বাংলাটা হচ্ছে প্রধান ধর্মাধিকরণ বা সুপ্রিম কোর্ট ইংরেজিতে। তাহলে যুক্তরাষ্ট্রীয় আদালত ভারতবর্ষে রয়েছে। তাহলে যুক্তরাষ্ট্রীয় আদালত কেন রয়েছে? আমরা আগেই বলেছি কেন্দ্র এবং রাজ্য সরকার রয়েছে। কেন্দ্র এবং রাজ্য সরকার যদি সংবিধানকে ভায়োলেট করে, সংবিধানকে অমান্য করে, তাহলে যুক্তরাষ্ট্রীয় আদালত তার মীমাংসা করবে। কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যদি সংঘাত হয়, একাধিক রাজ্য সরকারের মধ্যে যদি সংঘাত শুরু হয়, একদিকে কেন্দ্র, অন্যদিকে একাধিক রাজ্য সরকার যদি বিরোধ শুরু হয়, সেই বিরোধের মীমাংসা করার দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে, যুক্তরাষ্ট্রীয় আদালতের হাতে। ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া, যুক্তরাষ্ট্রীয় আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট, সে এই সব বিরোধের মীমাংসা করবে। তাহলে যুক্তরাষ্ট্রীয় আদালত ভারতীয় যুক্তরাষ্ট্রে রয়েছে। এটা আর্গুমেন্ট আমাদের, এটা যুক্তি যে ভারত যুক্তরাষ্ট্র। নেক্সট 6 নম্বর হচ্ছে দুষ্পরিবর্তনীয় ও সুপরিবর্তনীয় সংবিধান। সংবিধান দু ধরনের হয়, সংবিধান সংশোধন পদ্ধতি অনুযায়ী। দুষ্পরিবর্তনীয় সংবিধান, সুপরিবর্তনীয় সংবিধান। ভারতের সংবিধান পুরোপুরি দুষ্পরিবর্তনীয় নয়। যেমন মার্কিন সংবিধান দুষ্পরিবর্তনীয়, ওখানে বলাই আছে মার্কিন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো দুষ্পরিবর্তনীয় সংবিধান। কিন্তু ভারতবর্ষে এ কথা বলা হয়নি যে ভারত শুধুমাত্র দুষ্পরিবর্তনীয় সংবিধানকে গ্রহণ করেছে, এখানে সুপরিবর্তনীয় সংবিধানকেও গ্রহণ করা হয়েছে। যাই হোক, আমরা এই বৈশিষ্ট্যটা নেব, এই কারণে নেব যে ভারতবর্ষের অনেক বিষয় আছে যেগুলি সহজে পরিবর্তন করা যায় না। যেমন রাষ্ট্রপতি নির্বাচন, রাজ্যপালের মনোনয়নের যে বিষয়টা, এইগুলো ক্ষেত্রে নির্বাচনী যে মামলা, এইগুলোর ক্ষেত্রে সংবিধান সংশোধন করতে গেলে তোমার দুষ্পরিবর্তনীয় পদ্ধতিকে গ্রহণ করা হয়। 3টি পদ্ধতিতে ভারতের সংবিধানকে সংশোধন করা যায়। যাই হোক, ওটা আমি আলোচনা করছি না, ওটা আলাদা বিষয়। ভারতের সংবিধানের কিছু কিছু বিষয় সহজে পরিবর্তন করা যায় না। পরিবর্তন করতে গেলে বিশেষ পদ্ধতিকে গ্রহণ করতে হয়। বিশেষ পদ্ধতি হচ্ছে আইনসভাতে অর্থাৎ লোকসভা নিম্নকক্ষে এবং উচ্চকক্ষ রাজ্যসভাতে 2/3 মেজরিটি, 2/3 অংশের সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে 3 ভাগ অর্থাৎ 3 ভাগের 2 ভাগ সদস্য সমর্থন করলে সংবিধানকে সংশোধন করা যাবে। এমন কিছু বিষয় রয়েছে, তাই ভারতের সংবিধান কিছুটা আংশিকভাবে দুষ্পরিবর্তনীয়। আবার কিছু বিষয় আছে যেমন সিটিজেনশিপ, নাগরিকতা, যেটা বর্তমানে খুব বিতর্কিত বিষয়। সেই বিষয়কে সংশোধন করার জন্যে বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয় না। কেন্দ্রীয় আইনসভা পার্লামেন্টের উচ্চকক্ষে এই বিল উত্থাপন করা যায়। আবার কেন্দ্রীয় আইনসভা নিম্নকক্ষ লোকসভা অস্থায়ী কক্ষ, সেখানেও এই বিল উত্থাপন করা যায় এবং সিম্পল মেজরিটির ভোটে, অর্ধেক বা অর্ধেকের বেশি সিম্পল মেজরিটি ভোট। এখানে 2/3 সদস্যের সমর্থনের প্রয়োজন হয় না। অর্ধেকের বেশি সদস্য সমর্থন করলে সংবিধানকে সংশোধন করা যাবে। এই বিষয়ে সংবিধান সহজেই পরিবর্তনশীল। তাহলে আমরা দেখলাম যে ভারতবর্ষে দুষ্পরিবর্তনীয় সংবিধানকে কিছুটা গ্রহণ করা হয়েছে। তাহলে ভারতবর্ষের যুক্তরাষ্ট্রের এটা একটা বৈশিষ্ট্য। 7 নাম্বার 7, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। যুক্তরাষ্ট্র গঠন করতে গেলে কেন্দ্রের আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট হতে হবে।
অর্থাৎ দুটো কক্ষ নিয়ে আইনসভা তৈরি হবে। আমরা দেখব ভারতবর্ষের কেন্দ্রীয় আইনসভা পার্লামেন্ট সংসদ, তার দুটি কক্ষ আছে, নিম্ন কক্ষ, জনপ্রিয় কক্ষ, লোকসভা হাউস অফ দি পিপুল। এই লোকসভার একটা, অন্যদিকে একটা স্থায়ী কক্ষ রয়েছে রাজ্যসভা। এই রাজ্যসভা আপার চেম্বার অফ ইন্ডিয়ান পার্লামেন্ট, পার্মানেন্ট চেম্বার এটা। এখানে দুটো কক্ষ পরিষ্কার, লোকসভা এবং রাজ্যসভা। তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা ভারতবর্ষের কেন্দ্রীয় আইনসভাতে রয়েছে। তাহলে এটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্য ভারতবর্ষে রয়েছে। আমরা 1, 2, 3, 4, 5, 6, 7 সাতটা বৈশিষ্ট্য যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্য, যেগুলো ভারত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাতে রয়েছে। এবার যেহেতু আমাদের প্রকৃতি আলোচনা করতে হবে, সমালোচনামূলক আলোচনা আমাদের করতে হবে। তার কারণ এটা আমরা বললাম যে এগুলো আছে। এইবার আমরা দেখব যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্য কিন্তু আরও আছে। এটা তাত্ত্বিক দিক, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, ভারত যুক্তরাষ্ট্রে সেই বৈশিষ্ট্যগুলো নেই। ভারত যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার কোন কোন বৈশিষ্ট্য নেই সেটা আমাদের পরিষ্কার হতে হবে, সেগুলো সম্পর্কে আমাদের ধারণা আনতে হবে। কি কি বৈশিষ্ট্য নেই? 1, দ্বৈত নাগরিকতা। দ্বৈত নাগরিকতা ভারত যুক্তরাষ্ট্রে নেই। ভারতবর্ষের নাগরিকরা তারা সবাই ভারতীয়, তারা ইন্ডিয়ান। তারা কিন্তু কোনো ব্যক্তি, কোনো মানুষ যে রাজ্যে বাস করে সেই রাজ্যের নাগরিক নয়, তারা ভারতের নাগরিক। এখানে রাজ্যের নাগরিক হিসাবে কোনো ব্যক্তি পরিচিতি লাভ করে না। প্রত্যেকটা রাজ্যের নাগরিক এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নাগরিক, তারা প্রত্যেকেই কিন্তু ভারতীয় নাগরিক। অর্থাৎ এই যে ব্যবস্থা, এই ব্যবস্থাকে বলা হয় এক নাগরিকত্ব, এক নাগরিকতা। এই এক নাগরিকতাকে গ্রহণ করা হয়েছে। কিন্তু আমরা জানি দ্বৈত নাগরিকতা থাকতে হবে। আমরা উদাহরণ হিসাবে তুলে ধরব মার্কিন যুক্তরাষ্ট্রের কথা। মার্কিন যুক্তরাষ্ট্রের 50টা রাজ্য রয়েছে। 50টা রাজ্যের যারা বসবাস করে প্রত্যেকটা রাজ্যের নাগরিক, তারা রাজ্যের নাগরিক আলাদাভাবে, আবার অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, তাদের পরিচয় দুটো। এইটাকে বলা হচ্ছে দ্বৈত নাগরিকতা। নাগরিকতার ক্ষেত্রে দুই ধরনের পরিচয়, রাজ্যের নাগরিক এবং সারা দেশের নাগরিক, রাষ্ট্রের নাগরিক। এই ব্যবস্থাকে ভারত যুক্তরাষ্ট্রে গ্রহণ করা হয়নি। তাহলে দ্বৈত নাগরিকতাকে ভারতে গ্রহণ করা হয়নি। নাম্বার 2, রাজ্যগুলির দ্বিতীয় কক্ষে সমপ্রতিনিধিত্বের ব্যবস্থাকে স্বীকার করা হয়নি। আমরা আগে বলেছি যে 28টা রাজ্য, প্রতিটি রাজ্য কেন্দ্রীয় আইনসভা দ্বিতীয় কক্ষ, রাজ্যসভা, সেখানে সমান সংখ্যক প্রতিনিধি পাঠাতে পারে না। উদাহরণ দিলে পরিষ্কার বুঝতে পারবে। পশ্চিমবাংলাতে রাজ্যসভাতে 16 জন সদস্য আছে। পশ্চিমবাংলার বিধানসভার সদস্যরা 16 জন প্রতিনিধিকে কেন্দ্রীয় আইনসভার দ্বিতীয় কক্ষ রাজ্যসভাতে নির্বাচিত করে। ত্রিপুরাতে 1 জন, মেঘালয়ে 1 জন, এইসব ছোট ছোট রাজ্যে, নাগাল্যান্ডে 1 জন, মিজোরামে 1 জন। তাহলে এগুলো এই সব রাজ্যগুলিতে 1 জন করে প্রতিনিধি কেন্দ্রীয় আইনসভাতে পাঠাতে পারছে। উত্তরপ্রদেশে অনেক বেশি, কারণ উত্তরপ্রদেশ বিধানসভার সদস্য সংখ্যা অনেক বেশি, জনসংখ্যা বেশি, সেজন্য উত্তরপ্রদেশ থেকে বেশি সংখ্যক রাজ্যসভাতে সদস্য পাঠাতে পারে। এই আলোচনা থেকে আমরা পরিষ্কার হয়ে যাচ্ছি যে ভারতের প্রত্যেকটা রাজ্য
রাজ্যসভাতে সমান সংখ্যক প্রতিনিধি পাঠাতে পারে না। কোনো রাজ্য বেশি, কোনো রাজ্য কম সংখ্যক প্রতিনিধি পাঠাচ্ছে। এটাকে বলা হচ্ছে সমপ্রতিনিধিত্বের অভাব। মার্কিন যুক্তরাষ্ট্র এই যে বৈশিষ্ট্য, রাজ্যগুলি দ্বিতীয় কক্ষে সমপ্রতিনিধিত্ব, এই বৈশিষ্ট্য মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে, কিন্তু ভারত যুক্তরাষ্ট্রে নেই। মার্কিন যুক্তরাষ্ট্রে 50টা রাজ্য, প্রতিটা রাজ্য নিশ্চয়ই সমান নয়, আয়তনে সমান নয়, জনসংখ্যার দিক দিয়েও সমান নয়, কোনোটা ছোট, কোনোটা মাঝারি, কোনোটা বড়, কিন্তু প্রতিনিধি কেন্দ্রীয় আইনসভা কংগ্রেসের দ্বিতীয় কক্ষ সিনেটে প্রতিটি রাজ্য সমান সংখ্যক প্রতিনিধি পাঠাচ্ছে। কিন্তু আমাদের ভারতের ক্ষেত্রে 28টা রাজ্য সমান সংখ্যক প্রতিনিধি দ্বিতীয় কক্ষ রাজ্যসভাতে পাঠাতে পারছে না। তাহলে এই বৈশিষ্ট্য, যুক্তরাষ্ট্রের এই বৈশিষ্ট্যটা ভারত যুক্তরাষ্ট্রে নেই। 3 নম্বর হচ্ছে কোন বৈশিষ্ট্যটা ভারতবর্ষে নেই? 3 নম্বরে রাজ্যের বিচার ব্যবস্থা কেন্দ্রের থেকে আলাদা নয়। এটা আমি পয়েন্ট আউট করেছি। রাজ্যের বিচার ব্যবস্থা কেন্দ্রের থেকে আলাদা নয়। ভারতবর্ষে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাতে যুক্তরাষ্ট্রীয় আদালত রয়েছে, সুপ্রিম কোর্ট, একথা আমরা আগেই জেনেছি। রাজ্যের যে বিচার ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাতে থাকতে হবে। ভারতবর্ষের রাজ্যগুলিতে তোমার বিচার ব্যবস্থা রয়েছে, কিন্তু রাজ্যের যে বিচার ব্যবস্থা সেটা কেন্দ্রের বিচার ব্যবস্থা থেকে আলাদা নয়। কেন্দ্রের বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত। তাই ভারতের বিচার ব্যবস্থাকে বলা হয় অখণ্ড বিচার ব্যবস্থা, আর মার্কিন বিচার ব্যবস্থাকে বলা হয় খণ্ডিত বিচার ব্যবস্থা। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের রাজ্যগুলির বিচার ব্যবস্থা কেন্দ্রের বিচার ব্যবস্থা থেকে আলাদা। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজ্যগুলির সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের অধীনে থেকে কাজ করে না, আলাদা স্বাধীনভাবে কাজ করে। আমরা ভারত যুক্তরাষ্ট্র দেখব সুপ্রিম কোর্টের অধীনে থেকে রাজ্যের সর্বোচ্চ আদালত হাইকোর্টগুলিকে বা মহা ধর্মাধিকরণগুলিকে কাজ করতে হয়। প্রতিটা রাজ্যে আলাদা আলাদা হাইকোর্ট নেই, একাধিক রাজ্যের জন্য একটা হাইকোর্ট। এই কারণে 28টা রাজ্যে 28টা হাইকোর্ট নেই, 24টা হাইকোর্ট রয়েছে ভারতবর্ষে। যাই হোক, হাইকোর্টগুলিকে সুপ্রিম কোর্টের অধীনে থেকে কাজ করতে হয়। তাই ভারতের রাজ্যের যে বিচার ব্যবস্থা সেটা কেন্দ্রের থেকে আলাদা নয়। এছাড়া রাজ্যের সর্বোচ্চ আদালত হাইকোর্টের বিচারপতিকে রাষ্ট্রপতি নিয়োগ করেন। তাহলে রাষ্ট্রপতি কেন্দ্রের সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাজ্যের সর্বোচ্চ আদালত হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন। এখানে রাজনৈতিক নিয়ন্ত্রণ পরিষ্কার, ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারের প্রাধান্য প্রতিষ্ঠিত হয় রাজ্যের বিচার ব্যবস্থার ক্ষেত্রে। তাই এখানে রাজ্যের বিচার ব্যবস্থা স্বতন্ত্র নয়, স্বাধীন নয়, পরাধীন। এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে থাকা উচিত নয়, অথচ ভারত যুক্তরাষ্ট্রে রয়েছে। 4 নম্বর কোন বৈশিষ্ট্য যুক্তরাষ্ট্র কাঠামোতে থাকতে হবে? সেটা আমাদের ভারত যুক্তরাষ্ট্রে নেই। রাজ্যের বা রাজ্যগুলির আলাদা সংবিধান। যুক্তরাষ্ট্রীয় কাঠামো হতে গেলে রাজ্যগুলির আলাদা সংবিধান থাকতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যেকটা রাজ্যের একটা করে সংবিধান আছে। তাহলে 50টা রাজ্যের 50টা সংবিধান মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে, প্লাস সামগ্রিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাদা একটা সংবিধান আছে। তাহলে সংখ্যার দিক থেকে 50 + 1 বা 1 + 50 = 51। 51টা সংবিধান রয়েছে। তোমরা দেখো যে ভারতবর্ষে এটা আছে কিনা। আমরা 2019-এর আগে
370 ধারা যখন সংবিধানে ছিল এবং এই ধারা বলে জম্মু ও কাশ্মীর রাজ্যের স্বাতন্ত্রতা ছিল, বিশেষ অধিকার ছিল, সেই বিশেষ অধিকার বলে জম্মু ও কাশ্মীরের জন্য আলাদা সংবিধান ছিল। কিন্তু 370 ধারা যেহেতু বিলুপ্ত হয়েছে, যেহেতু জম্মু ও কাশ্মীর ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে, তাই জম্মু ও কাশ্মীরের জন্য আলাদা সংবিধান থাকা এই বিষয়টা নেই। তাই ভারতবর্ষের এখন 28টা রাজ্য রয়েছে। রাজ্যগুলির আলাদা আলাদা করে কোনো সংবিধান বই তৈরি হয়নি, সংবিধান নেই, কিন্তু রাজ্যগুলির আলাদা সংবিধান থাকা বাঞ্ছনীয় যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে। তাহলে এই বৈশিষ্ট্যটা, রাজ্যের আলাদা সংবিধান নেই, এই বৈশিষ্ট্য ভারতীয় যুক্তরাষ্ট্রে নেই। 5 নাম্বার, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা হতে গেলে সংবিধানকে দুষ্পরিবর্তনীয় হতে হবে। সংশোধন পদ্ধতি অনুযায়ী সংবিধানকে দুষ্পরিবর্তনীয় এবং সুপরিবর্তনীয় এই 2 ভাগে ভাগ করা যায়। ভারতবর্ষের সংবিধান কিছুটা দুষ্পরিবর্তনীয়, বেশিরভাগটাই নমনীয় বা সুপরিবর্তনীয়। আর 3টি পদ্ধতির ক্ষেত্রে একটা পদ্ধতি আছে যে অত্যন্ত জটিল পদ্ধতি, যে ক্ষেত্রে রাজ্যগুলির সম্মতি দরকার হয় সংবিধান সংশোধনের ক্ষেত্রে। যাক, আমি ওটা আলোচনায় যাচ্ছি না, ওটা পরে আলোচনা করব। তাহলে সংবিধান দুষ্পরিবর্তনীয় নয় ভারতবর্ষের সংবিধান, এই বৈশিষ্ট্য ভারতীয় যুক্তরাষ্ট্রে নেই। 6, বিচার বিভাগের প্রাধান্য। যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে বিচার বিভাগের প্রাধান্য থাকতে হয়। বিচার বিভাগ স্বাধীন ও নিরপেক্ষ। বিচার বিভাগ রাষ্ট্র কাঠামোতে ন্যায় প্রতিষ্ঠিত করে। বিচার বিভাগ সরকারের অন্যায় কাজের ত্রুটি বিচ্যুতি তুলে ধরে এবং সামাজিক ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠিত করে, আইনগত ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠিত করে। তাহলে বিচার বিভাগের প্রাধান্যটা অপরিহার্য। ভারত যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রাধান্যকে স্বীকার করা হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে যতটা বিচার বিভাগের প্রাধান্যকে স্বীকার করা হয়েছে, সেখানকার সুপ্রিম কোর্ট যতটা বেশি ক্ষমতা ভোগ করতে পারে, ভারতীয় সুপ্রিম কোর্ট ততটা বেশি ক্ষমতা ভোগ করতে পারে না। তাহলে বিচার বিভাগের প্রাধান্য ভারত যুক্তরাষ্ট্রে রয়েছে। কিন্তু একথা আমাদের মনে রাখতে হবে, গ্রেট ব্রিটেনের যে বিচার ব্যবস্থা সেটা অত্যন্ত দুর্বল, কারণ ওখানে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা। সুতরাং গ্রেট ব্রিটেনকে যদি অনুসরণ করি তাহলে এক্ষেত্রে ভুল হবে। তাই আমাদের এটা মনে রাখতে হবে যে বিচার বিভাগের প্রাধান্যকে স্বীকার করা উচিত, কিন্তু ভারত যুক্তরাষ্ট্রে বিচার বিভাগের প্রাধান্যের অভাব আছে, কথা পরিষ্কার। তাহলে আমরা বিভিন্ন বিতর্ক, অর্থাৎ ভারত যুক্তরাষ্ট্রকে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বলার পক্ষে অনেকগুলো আমরা যুক্তি পাচ্ছি, সেগুলো আমরা আলোচনা করেছি। আর কোন কোন বৈশিষ্ট্য ভারত যুক্তরাষ্ট্রে নেই সেগুলোও আমরা আলোচনা করলাম এবং ধারণা লাভ করলাম। এবার আমি আসছি এই ভারতবর্ষ যে যুক্তরাষ্ট্র, এ ব্যাপারে ভারতীয় যুক্তরাষ্ট্রের সমালোচনা ত্রুটি বিচ্যুতি কী কী সে বিষয়গুলো উল্লেখ করব। 1, আইনগত ক্ষেত্রে কেন্দ্র প্রবণতা। যুক্তরাষ্ট্রের নিয়ম হল কেন্দ্রীয় তালিকায় কেন্দ্র সরকার আইন তৈরি করে স্বাধীনভাবে। রাজ্য তালিকার বিষয়ে
রাজ্য সরকারগুলি স্বাধীনভাবে আইন তৈরি করতে পারবে, রাজ্যের আইনসভা আইন তৈরি করতে পারবে। যুগ্ম তালিকার ক্ষেত্রে স্বাধীনভাবে রাজ্য, স্বাধীনভাবে কেন্দ্র আইন তৈরি করতে পারবে। ভারতবর্ষের ক্ষেত্রে আমরা দেখব যে যুগ্ম তালিকায় কেন্দ্রীয় সরকার একটা বিষয়ে, যেমন শিক্ষার বিষয়ে কেন্দ্রীয় সরকার আইন তৈরি করল, অন্যদিকে রাজ্য আইনসভা, বিধানসভা বা বিধানমণ্ডলী আইন তৈরি করল। সেক্ষেত্রে দেখা যায় রাজ্যের আইন যদি কেন্দ্রীয় সরকারের আইনের বিরোধী হয়, তাহলে রাজ্যের আইন বাতিল হয়ে যায়। তাহলে আইনগত ক্ষেত্রে যুগ্ম তালিকাতে কার প্রাধান্য, কোন সরকারের প্রাধান্য প্রতিষ্ঠিত হলো? কেন্দ্রীয় সরকারের প্রাধান্য প্রতিষ্ঠিত হলো। রাজ্যের ভূমিকা এখানে নগণ্য। আইনগত ক্ষেত্রে, আইন তৈরির ক্ষেত্রে যে তিনটি তালিকা, তার প্রধান তালিকা, মেন তালিকা হচ্ছে কেন্দ্রীয় তালিকা। কেন্দ্রীয় তালিকাতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয়গুলো কেন্দ্রীয় তালিকায় উল্লেখ রয়েছে, যেমন রেল ব্যবস্থা, ডাক ও তার ব্যবস্থা, মুদ্রা ব্যবস্থা, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে প্রায় 100টা বিষয় কেন্দ্রীয় তালিকায় রয়েছে। তাহলে কেন্দ্রীয় তালিকায় কেন্দ্রীয় সরকার স্বাধীনভাবে আইন তৈরি করতে পারছে। ত্রুটি কোন জায়গায়? অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ বিষয়গুলো কেন্দ্রীয় সরকার তার হাতে রাখছে। এছাড়া অনেকগুলো ধারা রয়েছে সংবিধানের, সেই ধারাগুলির মাধ্যমে কেন্দ্রীয় সরকার রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন তৈরি করবে। আমরা তত্ত্বগতভাবে জানছি রাজ্য সরকার রাজ্য তালিকায় আইন তৈরি করবে। বর্তমানে 61টা বিষয়, 61 পারপাসে রাজ্য আইনসভা আইন তৈরি করতে পারে। কিন্তু এই 61টা বিষয়ের মধ্যে যে কোনো বিষয়ে কেন্দ্রীয় সরকার অর্থাৎ পার্লামেন্ট, দিল্লির সরকার আইন তৈরি করতে পারবে। এটা কেন পারবে? সংবিধানে উল্লেখ আছে 249 ধারা অনুযায়ী কেন্দ্রীয় আইনসভার দ্বিতীয় কক্ষ রাজ্যসভা 2/3 মেজরিটির ভিত্তিতে যদি সিদ্ধান্ত নেয় জাতীয় স্বার্থে, সমগ্র ভারতবর্ষের স্বার্থে পার্লামেন্টের কেন্দ্রীয় তালিকার বিষয়ে আইন তৈরি করা দরকার আছে, প্রয়োজন আছে, তাহলে সেক্ষেত্রে পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন তৈরি করতে পারবে। তাহলে কেন্দ্রীয় আইনগত ক্ষেত্রে কেন্দ্রের প্রাধান্য প্রতিষ্ঠিত হলো। তাহলে রাজ্য তালিকার গুরুত্ব কমে গেল, রাজ্য সরকারের ক্ষমতা খুবই সীমিত হয়ে গেল। 250 ধারা অনুযায়ী ভারতবর্ষে জরুরি অবস্থা ঘোষিত থাকলে জরুরি অবস্থার সময়ে কেন্দ্রীয় সরকার, পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন তৈরি করতে পারবে। 251 ধারা অনুযায়ী 2 বা ততোধিক রাজ্য সরকার যদি অনুরোধ করে, তাহলে সেই সব রাজ্যের জন্য পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন তৈরি করতে পারবে। আন্তর্জাতিক সন্ধি, চুক্তি ইত্যাদির ক্ষেত্রে রাজ্য তালিকার বিষয়ে রাজ্য সরকার যে ক্ষমতা ভোগ করে, যেটুকু ক্ষমতা ভোগ করে প্রয়োজনে, সেক্ষেত্রেও রাজ্য তালিকার বিষয়ে কেন্দ্রীয় পার্লামেন্ট আইন তৈরি করতে পারবে। তাহলে দেখা যাচ্ছে পরিষ্কার আইনগত ক্ষেত্রে কেন্দ্র প্রবণতা। এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর আদর্শ অনুযায়ী, বৈশিষ্ট্য অনুযায়ী থাকা উচিত না, অথচ ভারত যুক্তরাষ্ট্রে আইনগত ক্ষেত্রে কেন্দ্র প্রবণতা রয়েছে। প্রশাসনিক ক্ষেত্রে কেন্দ্র প্রবণতা আছে। কেন্দ্রীয় সরকার আইএস, আইপিএস এই সমস্ত অফিসারদের নিয়োগ করে। এক্ষেত্রে এদের মাধ্যমে, বিএসএফ এর মাধ্যমে আধা সামরিক বাহিনী পাঠিয়ে রাজ্যে কেন্দ্র রাজ্যকে প্রশাসনিক ক্ষেত্রে
নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। রাজ্য সরকারকে প্রশাসনিক ক্ষেত্রে কেন্দ্র যদি দায়িত্ব দেয়, সেই দায়িত্ব পালনে রাজ্য সরকার বাধ্য। এটা সাংবিধানিক ব্যবস্থা। এই যে বাধ্যবাধকতার প্রশ্ন এখানে তুলে ধরা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কার প্রাধান্য? কেন্দ্রীয় সরকারের প্রাধান্য। প্রশাসনকে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করবে, এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী, পরিপন্থী। নেক্সট, আর্থিক ক্ষেত্রে কেন্দ্র প্রবণতা। আর্থিক ক্ষেত্রে কেন্দ্র প্রবণতা, রাজ্য থেকে যেসব অর্থ কেন্দ্রে যায়, যেমন আয়কর, কৃষির উপরে যে আয়কর সেটা রাজ্যের থাকে, বিক্রয় কর রাজ্যের থাকে, কিন্তু বেশিরভাগটা করের বেশিরভাগটা প্রায়টাই বলা যায় কেন্দ্রে চলে যায়। এই রাজস্ব থেকে কেন্দ্র রাজ্যগুলিকে অর্থ দেয়। তাহলে রাজ্যগুলিকে রাজ্যের ডেভেলপমেন্টের জন্য, উন্নতির জন্য, জনকল্যাণমূলক কাজের জন্য কী করতে হয়? কেন্দ্রের মুখাপেক্ষী হতে হয়, কেন্দ্রের কাছে হাত পাততে হয়। এই আর্থিক ক্ষেত্রে কেন্দ্র প্রবণতা থাকার ফলে কেন্দ্রে যে দল ক্ষমতায় আছে, সেই দলের সরকার যদি রাজ্যে থাকে, তাহলে স্বাভাবিকভাবে সেই রাজ্য সরকারকে সুনজরে দেখে এবং বেশি অর্থ প্রদান করতে পারে। কিন্তু কেন্দ্রে যে দল ক্ষমতায় আছে, তার বিরোধী দল যদি রাজ্যে ক্ষমতায় থাকে, সেক্ষেত্রে রাজ্য সরকারকে অর্থ পেতে বেগ পেতে হয়, সমস্যায় পড়তে হয়, বারবার দাবি করতে হয়। তাহলে এই ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে আমরা দেখছি কেন্দ্র প্রবণতা। কেন্দ্রের হাতে, রাষ্ট্রপতির হাতে কনসলিডেটেড ফান্ড রয়েছে, সঞ্চিত তহবিল রয়েছে, যেখানে ব্যাপক পরিমাণ অর্থ জমা থাকে। যে সঞ্চিত তহবিল থেকে রাষ্ট্রপতি, মন্ত্রী, সাংসদ তাদের বেতন দেওয়া হয়, যে সঞ্চিত তহবিল থেকে বেতন দেওয়া হয় ইউপিএসসির সদস্যদের, বিচারপতিদের বেতন দেওয়া হয়, হাইকোর্টের, সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন দেওয়া হয়, সেই সঞ্চিত তহবিল কেন্দ্রীয় নিয়ন্ত্রণে। এছাড়া সিএজি, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, হিসাব পরীক্ষক, কেন্দ্রের এই হিসাব পরীক্ষককে রাষ্ট্রপতি নিয়োগ করেন। তো সিএজি যিনি হবেন, তিনি প্রধানমন্ত্রীর পরোক্ষভাবে প্রধানমন্ত্রীর পছন্দসই ব্যক্তি। সেক্ষেত্রে সিএজি রাজ্যের আর্থিক বিষয়গুলিকে পরীক্ষা নিরীক্ষা করে, এরও মাধ্যমে কেন্দ্র রাজ্যগুলিকে নিয়ন্ত্রণ করতে পারে। এক্ষেত্রে আর্থিক দিক থেকে রাজ্যগুলি বঞ্চিত হয়। নেক্সট হচ্ছে জরুরি অবস্থার সময়। জরুরি অবস্থার সময়ে, জরুরি অবস্থা আমরা বলি যে জরুরি অবস্থা রাষ্ট্রপতি ঘোষণা করেন 352 ধারা অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা, 356 ধারা অনুযায়ী রাজ্যে শাসনতান্ত্রিক অচল অবস্থা সংক্রান্ত জরুরি অবস্থা, 360 ধারা অনুযায়ী, আর্টিকেল অনুযায়ী ভারতবর্ষের যে কোনো অংশে বা সারা ভারতবর্ষে আর্থিক সংকটের কারণে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। এই যে তিনটি ধারা বললাম, 352, 356, 360, এই তিনটি ধারার মাধ্যমে কেন্দ্র রাষ্ট্রপতির মাধ্যমে রাজ্য সরকারগুলিকে নিয়ন্ত্রণ করতে পারে। জরুরি অবস্থার সময়ে রাজ্যের আইনসভাকে কেন্দ্র ভেঙে দিতে পারে। জরুরি অবস্থার সময়ে বিশেষ করে 356 ধারা প্রয়োগ করে কেন্দ্রীয় সরকার তার
ক্ষমতা বলে রাষ্ট্রপতির মাধ্যমে রাজ্য সরকারকে ভেঙে দিতে পারেন। এক্ষেত্রে দেখা যাচ্ছে রাষ্ট্র তখন এককেন্দ্রিক রাষ্ট্রে পরিণত হয়। অন্তত সেই রাজ্যের ক্ষমতাকে খর্ব করা হচ্ছে। এগুলো হচ্ছে কেন্দ্র প্রবণতা। মার্কিন যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কেন্দ্র প্রবণতা আছে, এটা অনস্বীকার্য। মার্কিন যুক্তরাষ্ট্রকে সবথেকে পৃথিবীর আদর্শ যুক্তরাষ্ট্রীয় কাঠামো বলা হয়। সেখানেও কেন্দ্র প্রবণতা আছে। তার কারণ দেশের সার্বভৌমত্ব, দেশের নিরাপত্তা, অস্তিত্ব, দেশকে টিকে থাকার প্রশ্নে কেন্দ্র সরকারকে শক্তিশালী করতে হবে, এটা স্বাভাবিক। কিন্তু তার পাশাপাশি রাজ্যগুলিকেও স্বাধীনতা দিতে হবে। তাই মার্কিন যুক্তরাষ্ট্রে কেন্দ্র প্রবণতা থাকলেও সে দেশের রাজ্যগুলিকে যেভাবে স্বাধীনতা দেওয়া হয়েছে, যেভাবে তাকে ক্ষমতা প্রয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে স্বাধীনভাবে, ভারত যুক্তরাষ্ট্রের রাজ্যগুলিকে সেভাবে দেওয়া হয়নি। তাই ভারতবর্ষে কেন্দ্র প্রবণতা অত্যধিক। নামেই হচ্ছে তোমার যুক্তরাষ্ট্রীয় কাঠামো। তাই অনেকে অভিযোগ করেছেন কার্যত এটা এককেন্দ্রিক রাষ্ট্র। কিন্তু আবার একথাও আমরা বলতে পারবো না যেটা এককেন্দ্রিক রাষ্ট্র। আমরা তত্ত্বগতভাবে ভারতবর্ষকে যুক্তরাষ্ট্রীয় কাঠামো দেশ বলে স্বীকার করে নিতে হবেই। এবার আমি আসছি, বিভিন্ন বিশেষজ্ঞ বিভিন্নভাবে ভারত যুক্তরাষ্ট্রকে বিশ্লেষণ করেছেন। তারা তাদের দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করেছেন। সংবিধান রচয়িতাদের মধ্যে সমকালীন সময়ে, অর্থাৎ ভারত যেদিন স্বাধীন হয়েছিল, যখন সংবিধান রচনা হলো, তখনকার প্রেক্ষাপটে তারা বক্তব্য রেখেছেন। কিন্তু সেই বক্তব্যকে গুরুত্ব দিতেই হবে এমনটা নয়, কিন্তু একেবারেও তাদের বক্তব্যকে উপেক্ষা করা যাবে না। আমরা এখানে কেসি হয়ার, ব্রিটিশ সংবিধান বিশারদ কেসি হয়ার কি বলেছেন? ভারতবর্ষের কেন্দ্রকে এত বেশি ক্ষমতা দেওয়া হয়েছে, রাজ্যগুলিকে ক্ষমতা খুবই কম দেওয়া হয়েছে, রাজ্যের ক্ষমতা সীমিত, রাজ্যের ক্ষমতা অধিক নয়। সেই কারণে কেসি হয়ার সংবিধানকে বিশ্লেষণ করে সংবিধান রচয়িতাদের সাংবিধানিক যে ব্যবস্থা, 1 নম্বর ধারা ইউনিয়ন অফ স্টেটসের যে বক্তব্য, সেইটাকে বিশ্লেষণ করে কেসি হয়ার বলেছেন এটা কোয়াসি ফেডারেল স্ট্রাকচার। কোয়াসি ফেডারেল স্ট্রাকচার বাংলাটা হলো আধা যুক্তরাষ্ট্র। এটা পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় কাঠামো নয় ভারতের শাসন ব্যবস্থা, আবার পুরোপুরি এককেন্দ্রিক শাসন ব্যবস্থা নয়। ক্ষমতা বন্টনের দিক থেকে ভারত যুক্তরাষ্ট্রকে আধা যুক্তরাষ্ট্র বলা যায়। এবার আমরা একজন বিশেষজ্ঞ আম্বেদকরের কথা বলবো। তিনি সংবিধানের জনক, ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ডক্টর আম্বেদকর সংবিধানের খসড়া কমিটির সভাপতি, যার বক্তব্য সংবিধানের বিভিন্ন জায়গায় উল্লেখ আছে। তিনি কি বলেছেন এটা আমরা দেখব। আম্বেদকরের বক্তব্য, ভারতবর্ষ যুক্তরাষ্ট্রীয় নয়, পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয়, এটা তোমার যুক্তরাষ্ট্রীয় ধাঁচে। এখানে কেন্দ্রকে বেশি ক্ষমতাশালী করতে হবে। ভারতবর্ষের জাতীয় ঐক্য, ভারতবর্ষের বিচ্ছিন্নতাবাদ, ভারতবর্ষের সাম্প্রদায়িকতা, এগুলিকে রুখতে হলে ভারতকে পুরোপুরি অর্থে যুক্তরাষ্ট্র এই ব্যবস্থা গ্রহণ করা যাবে না। তাই ভারতবর্ষে যুক্তরাষ্ট্র পুরোপুরি নয়। মরিস জোন্স ব্রিটিশ চিন্তাবিদ, ব্রিটিশ সংবিধান বিশারদ,
ইংল্যান্ডের সংবিধান বিশারদ। তোমরা জানো যে ভারতবর্ষের মানে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে তোমার ব্রিটিশ সংবিধান বিশারদদের অনেক ব্যাখ্যা আছে, তাদের প্রভাব আছে, সেগুলিকে আমাদের কিছুটা তুলে ধরতে হবে। মরিস জোন্স, দি গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স অফ ইন্ডিয়া, দি গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স অফ ইন্ডিয়া, এই গ্রন্থে কি বলেছেন? ভারত একটি সমবায়ী যুক্তরাষ্ট্র, কোঅপারেটিভ ফেডারাল স্ট্রাকচার ভারতে গৃহীত হয়েছে। কোঅপারেটিভ ফেডারাল স্ট্রাকচার, সমবায়ী যুক্তরাষ্ট্র, ভারত সহযোগিতামূলক যুক্তরাষ্ট্র। একদিকে কেন্দ্র সরকার রাজ্যগুলিকে সহযোগিতা করবে, সহযোগিতার মানসিকতা নিয়ে রাজ্যগুলিকে সুযোগ সুবিধা প্রদান করবে, রাজ্যের ক্ষমতাকে ক্ষুণ্ণ করবে না। তার কারণ সারা ভারতের রাজ্যগুলির যদি উন্নতি হয় তবেই তো ভারতের উন্নতি। তাই উনি বলছেন দি গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স অফ ইন্ডিয়া গ্রন্থে যে ভারত হচ্ছে সমবায়ী যুক্তরাষ্ট্র। এই আদর্শকে ভারত গ্রহণ করেছে। তামিলনাড়ুর রাজমান্নার কমিটি 1971 সালে, তামিলনাড়ুর রাজমান্নার কমিটি, এই কমিটি দাবি করেছে ভারত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাতে অত্যন্ত কেন্দ্র প্রবণতা রয়েছে, কেন্দ্রীয় সরকারকে খুবই শক্তিশালী করা হয়েছে, পাশাপাশি রাজ্যগুলিকে দুর্বল করা হয়েছে। এর মাধ্যমে ভারতীয় শাসন ব্যবস্থা দুর্বল হবে, ভারতের রাজনীতি সঠিকভাবে পরিচালিত হবে না, রাজ্যগুলির মধ্যে ক্ষোভ সৃষ্টি হবে, বিচ্ছিন্নতাবাদী মানসিকতা তৈরি হবে। তাই রাজমান্নার কমিটি দাবি করেছে রাজ্যগুলির হাতে অধিক ক্ষমতা দিতে হবে, রাজ্যগুলির হাতে অধিক ক্ষমতা দিতে হবে। এই রাজমান্নার কমিটি যখন ছিল তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। 1971 সাল রাজমান্নার কমিটিকে কিছুটা গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু রাজমান্নার কমিটির দাবিকে বেশিরভাগই অস্বীকার করা হয়েছে। তাহলে কেন্দ্র প্রবণতা থেকে গেল। আমরা দেখব যে বামপন্থীদের একটা ভূমিকা আছে, রাজ্যের হাতে বেশি ক্ষমতা দিতে হবে। আমরা এই কথা জানি। 1952 সালে থেকে 1967 সাল এই নির্বাচনগুলিতে, সাধারণ নির্বাচনগুলিতে কেন্দ্রে কংগ্রেস সরকার ক্ষমতাসীন ছিল। 1967 সালে প্রথম 9টা রাজ্যে অকংগ্রেসি সরকার তৈরি হলো, কংগ্রেস বাদে অন্য দলগুলি সরকার তৈরি করলো। পশ্চিমবাংলাতে বিপ্লবী বাংলা কংগ্রেস, সেই দলের সঙ্গে বামপন্থী দলগুলো মিলিত হয়ে, যেমন সিপিআই দল, সিপিআইএম দল, এসইউসিআই, এই সমস্ত বামপন্থী দলগুলো বিপ্লবী বাংলা কংগ্রেসের সঙ্গে মিলিত হয়ে যুক্ত ফ্রন্ট সরকার তৈরি করলো। এবং এই যুক্ত ফ্রন্ট সরকার তৈরি করে এই সরকার দাবি করলো রাজ্যের হাতে ক্ষমতা বেশি দিতে হবে, রাজ্যের ক্ষমতাকে সীমিত করা রয়েছে, সংবিধান চেঞ্জ করা দরকার, রাজ্যগুলির হাতে বেশি ক্ষমতা না দিলে রাজ্যগুলি উন্নয়নমূলক কাজ করতে পারবে না। 1977 সালে আমরা দেখলাম রাজনৈতিক ক্ষেত্রে বিরাট পরিবর্তন। যেই কংগ্রেস স্বাধীনতার পর থেকে ক্ষমতায় ছিল, দিল্লির মসনদে কংগ্রেস ক্ষমতাচ্যুত হলো, কংগ্রেসের নেত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী পরাজিত হলেন, দিল্লির মসনদে নতুন দল ক্ষমতায় এলো, জনতা দল। বিভিন্ন দলের সমন্বয়ে জনতার নেতৃত্বে সরকার তৈরি হলো, মোরারজি দেশাই প্রধানমন্ত্রী। অন্যদিকে পশ্চিম বাংলাতে
ক্ষমতায় আসলো বামফ্রন্ট সরকার। পশ্চিমবাংলার বামপন্থী দলগুলো 9 পার্টির জোটে 1977 সালে ক্ষমতায় আসে এবং পশ্চিমবাংলার সরকারকে, বামফ্রন্ট সরকারকে বিভিন্ন দিক থেকে কেন্দ্রীয় সরকার বঞ্চিত করেছে। তাই বামপন্থী লেফট ফ্রন্ট গভর্নমেন্ট, যে লেফট ফ্রন্ট গভর্নমেন্ট পশ্চিমবাংলায় 34 বছর ক্ষমতায় টিকেছিল, সেই সরকার 1977 সাল থেকেই রাজ্যের হাতে অধিক ক্ষমতা দিতে হবে এই দাবি তুলে সোচ্চার হয়, স্লোগান দেয়। মুখ্যমন্ত্রী জ্যোতি বসু নেতৃত্বে বামফ্রন্ট সরকার পরিচালিত হয়। রাজ্যের হাতে অধিক ক্ষমতা দিতে হবে। আন্দোলনের চাপে পড়ে একদিকে রাজমান্নার কমিটির দাবি তামিলনাড়ুর, অন্যদিকে কমিউনিস্টদের পক্ষ থেকে যে সোচ্চার দাবি উঠে, যে দাবি সোচ্চার হয়, তার ফলে সরকারিয়া কমিশন গঠিত হয়। এই সরকারিয়া কমিশন 1 সদস্য বিশিষ্ট। এই সরকারিয়া কমিশন কেন্দ্র এবং রাজ্যের মধ্যে তোমার ক্ষমতা পুনর্বন্টনের ব্যবস্থা করে। এইভাবে কেন্দ্র রাজ্যের যে সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের ব্যবস্থার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আসে। যাই হোক, কেন্দ্রের ক্ষমতা এখনো বেশি আছে, কেন্দ্রের হাতে ক্ষমতা বেশি থাকবে, এটা আমাদের সাংবিধানিক ব্যবস্থা। আমরা নিরপেক্ষভাবে বিষয়গুলিকে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে বিচার করে দেখব যে কতটা কেন্দ্র প্রবণতার পক্ষে যুক্তি আছে আর কতটা রাজ্যগুলিকেও স্বাধীনতা দিতে হবে। সেই বিচার বিশ্লেষণ, এটা চুলচেরা বিচার বিশ্লেষণ করা সম্ভব নয়। বাস্তব রাজনৈতিক প্রেক্ষাপট, সামাজিক প্রেক্ষাপট, অর্থনৈতিক প্রেক্ষাপটে এই বিষয়টিকে আমাদের তুলে ধরতে হবে। ভারতের সংবিধান যখন রচিত হয়, সমকালীন পরিস্থিতি আর আজকের পরিস্থিতি এক নয়। সমকালীন পরিস্থিতিতে সাম্প্রদায়িক দাঙ্গা চলছে, স্বাধীনতার সময় বহু সমস্যা, উদ্বাস্তু সমস্যা। ভারতের সংবিধান বইকে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ব্যাপারে ইউনিয়ন অফ স্টেটস এই কথাটা যে বলা হলো, তখন জনগণের সামনে এটাকে যাচাই করা হয়নি। তবু ভারতবর্ষের ওই রাজনৈতিক প্রেক্ষাপটে গণভোট করা অসুবিধা ছিল এবং ভারতবর্ষের সাম্প্রদায়িকতা, বিচ্ছিন্নতাবাদ ব্রিটিশ আমল থেকেই আছে। বিশেষ করে সাম্প্রদায়িক দ্বন্দ্ব, ধর্মে ধর্মে সংঘর্ষ এবং বিচ্ছিন্নতাবাদ বিভিন্ন অঞ্চলে এটা রয়েছে। পরিকল্পিত অর্থনীতি কার্যকরী করা, এইসব আর্গুমেন্টে, এইসব যুক্তির ভিত্তিতে কেন্দ্রকে অবশ্যই শক্তিশালী করতে হবে। তার মানে এই নয় যে রাজ্যগুলি বঞ্চিত হবে, রাজ্যগুলির প্রতি বৈষম্যমূলক আচরণ কেন্দ্রীয় সরকার করবে তার সাংবিধানিক ক্ষমতা বলে, এটাও মেনে নেওয়া যায় না। নিরপেক্ষ বিচারে ভারত যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে গ্রহণ করেছে। এখানে এই বিষয়টা তোমরা ভালো করে পড়বে এবং জানবে। এর মধ্যে অনেক শর্টকস্থান তোমরা বুঝতে পারবে। কোনো অসুবিধা হলে পরে আমাকে জানাবে।